কারো আধিপত্য মেনে নেওয়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী কোনো দল, ব্যক্তি বা পরিবারের সম্পদ নয়। তিনি বলেন, কেউ এদেশকে আর তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। পেশাদারিত্ব আপোষ না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত দেশ গড়ে তোলা সম্ভব। সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনীর বিশেষ দরবারে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অতীতে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার অপচেষ্টা হয়েছিল। বিডিআর সদর দপ্তরে সংগঠিত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। আমরা সকলেই যদি যে যার অবস্থান থেকে যার যার ভূমিকা নিষ্ঠার সঙ্গে পালন করি, তাহলে দেশের স্বার্থ বিরোধীরা আর বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই সশস্ত্র বাহিনীর একমাত্র দায়িত্ব, তাই পেশাদারিত্বে কোনো আপোষ নয়। বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। রাজনীতির ব্যত্যয় ঘটিয়ে কোনো অনিয়ম হয়ে থাকলে তা প্রতিকার করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই বাহিনী দেশের সম্পদ। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে। আপনারা সংবিধান, শপথ, শৃঙ্খলা এবং কমান্ডের প্রতি অবিচল থাকবেন। আপনারা দল মতের ঊর্ধ্বে থেকে কেবল বাংলাদেশকে ধারণ করবেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। শুধুমাত্র আর্থসামাজিক কর্মসূচি নয়, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপি সরকার জুলাই সনদ স্বাক্ষর করেছিল। যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। জুলাই অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় নির্বাচন সহ গুরুত্বপূর্ণ সময়ে বাহিনী স্বচ্ছ ও পেশাদারিত্ব বজায় রাখবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামী পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। প্রি পাইলটিং প্রকল্পের আওতায় 10টি জেলার 11টি উপজেলায় এই কার্ড বিতরণ করা হবে। প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। তিনি বলেন, কৃষি কার্ডটি হবে একটি ডেবিট কার্ড। এর মাধ্যমে সুবিধাভোগী কৃষকদের বছরে 2,500 টাকা করে দেওয়া হবে। তিনি জানান, কৃষক কার্ড সম্পূর্ণ রাজনীতিমুক্ত। এই বিষয়ে আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছে সরকার। এছাড়া এই কার্ডের মাধ্যমে কৃষকরা আর্থিক প্রণোদনা পাওয়ার পাশাপাশি সার, বীজ, প্রাণীখাদ্য ও কৃষি উপকরণ ক্রয় করতে পারবে বলেও জানান তিনি। এই কৃষক কার্ডে শতভাগ রাজনৈতিক মুক্ত, এটার ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিচ্ছি। দেশের 70% মানুষ কৃষির সাথে জড়িত আছে। 70% মানুষের অর্থনীতি যদি চাঙ্গা হয়, দেশের অর্থনীতি চাঙ্গা হবে। এই বিশ্বাস আমাদের 16 আনা ধারণ করি, লালন করি। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের সংকট এখনও কাটেনি। কিছু পাম্পে তেল নেই, আবার যে ফিলিং স্টেশনগুলোতে পাওয়া যাচ্ছে সেখানেও যানবাহনের দীর্ঘ লাইন। পাম্পগুলোতে চাহিদা মতো তেল সরবরাহ ও সুষম বন্টনের দাবি করেছেন ক্রেতা ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন উৎস থেকে আমদানির উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সরকার। আপেল শাহরিয়ারের রিপোর্ট। পথের বন্ধু ফিলিং স্টেশন রাজধানী নীলক্ষেতে অবস্থিত এ পাম্পে তেল নেই 5 দিন ধরে। ডিপো থেকে কবে তেল পাওয়া যাবে তাও জানা নেই। তেল না থাকা এমন পেট্রোল পাম্পের সংখ্যা নেহাত কম নয়। কালকে জিজ্ঞাসা করলাম পাবো কিনা, হ্যাঁ পাবেন, কিন্তু আমরা রাত্রেবেলা দেখি কি আমাদের লিস্টের মধ্যে আমাদের নামই নাই। তো এইভাবে করলে তো পাম্প চালানো যাবে না। এখন মানুষজন তো আইসে, আপনারাও দেখছেন, মানুষজন আইসে একটু পরপরই ডিস্টার্ব করতেছে, কখন দিবেন, কখন খুলবেন।
আর যে পাম্পগুলোতে জ্বালানি পাওয়া যাচ্ছে তাতে আগের মতোই লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে নিতে হচ্ছে তেল। আমাদের তো তেলের কোনো ব্যবস্থাই হচ্ছে না। আমি আজ সারাদিন মনে করেন একটা আমাদের রাইড শেয়ার করি, সেটা করতেই পারলাম না তেলের জন্য। এই পুরাটা সময় এখানে রোদের মধ্যে আরো কোনো তো একটা ছামা নাই বা এখানে দাঁড়াবো এরকম কোনো পরিস্থিতি নাই, ঠিক আছে। এটার লাগে এখন গাড়ি তেমন একটা চালাই না। ওভার অ্যাপস দেখিয়ে নেও, তারা রাইড শেয়ার করছে রেগুলার দেখা যাচ্ছে, তারা রেগুলার অ্যাপ চালাচ্ছে। তাদের জন্য তেলের একটু পরিমাণ বাড়াতে দেওয়া উচিত, কারণ তাদের দৈনিক যে হাতাবেলা জায়গা তাদের রোজগার ইনকাম শেষ। রাজধানীর বাইরেও একই চিত্র। ভোলাতে পেট্রোল পাম্পে অবৈধভাবে কন্টেনারে করে প্রকাশ্যে তেল বিক্রি হচ্ছে, আবার তেল পাওয়ার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। যে স্যার অটোর ভিতরে বেরেল ভরে নিছে, 2 বেরেল নিছে এক অটোর ভিতরে করে, এবং সকালবেলা গিয়ে আমরা হুন্ডা নিয়ে খাড়া হয়েছি। আমাদেরকে 3টা সাইনবোর্ড লাগেছে যে 3টায় তেল দিব, এর আগে তেল দিবে না। এরা সম্পূর্ণ আমরা সরকারি তেল দেয় আর ওই লিগা বাইরে তেল দিতে কোন জায়গায় বিক্রি করে ফেলে। রাজশাহীতে গ্রাহক হয়রানি বন্ধ ও জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ চালু করা হয়েছে। তেলের সরবরাহ কম থাকায় এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী তেলের মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছেন। খোলা বাজারেও বেশি দামে বিক্রি হচ্ছে। অপকর্ম রোধে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন শেরপুর 3 ও বগুড়া 6 আসন থেকে নির্বাচিত সদস্যরা। জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। শেরপুর 3 আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এবং বগুড়া 6 আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ স্পিকারের কাছে শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন তারা। এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদের লড়াইয়ে সুযোগ না পেলে রাজপথই হবে 11 দলের ঠিকানা। সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এমন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপি জনগণকে ধোঁকা দিয়ে গায়ের জোরে স্বৈরশাসক হতে চাইলে জনগণকে নিয়ে তা মোকাবেলা করা হবে। জুলাই সনদ বাস্তবায়নে গণ আন্দোলনের প্রস্তুতি নিতে সবার প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ। জাহিদ রহমানের রিপোর্ট। রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযুদ্ধ হলে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় সভার আয়োজন করে 11 দলীয় ঐক্য। অবিলম্বে সরকারকে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আপনারা অবশ্যই কোনো দাড়ি, কমা, সেমিকোলন, হাইফেন একটাও জুলাই সনদ থেকে হারিয়ে না যায়। দলের আমরা না, তবে আমরা চাই যে আমাদের শহীদদের রক্তের যাতে অমর যাতে না করা হয়। স্বৈরাচারী কায়দায় বিএনপি নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে চায় বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ। সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয় তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমরা আপনাদের প্রতি এটাও বলবো যে আমরা এবার সবাই যাতে একটু ধৈর্য ধরি, পরিকল্পনা মোতাবেক আমাদেরকে এবার রাজপথে নামতে হবে। কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না। আর জামাতের আমির বলেন, গুম, মানবাধিকার, পুলিশ সংস্কার কমিশন সহ নানা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে বিএনপি প্রমাণ করেছে তারা পতিত স্বৈরাচারের পথেই হাঁটছে। যেগুলা জাতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার এসে যেগুলা সংশোধনের জন্য তারা প্রজ্ঞাপন জারি করলো অধ্যাদেশ দিয়ে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। যতদিন সংসদের ভিতরে লড়াই করতে পারবো ততদিন থাকবো, এর বাইরে 1 মিনিটও থাকবো না। রাজপথ আমাদের মূল ঠিকানা, সংসদ আমার মূল ঠিকানা নয়। সংসদে বিরোধী দলকে অন্ধকারে রেখে সরকারি দল ব্ল্যাকমেইল করতে চাইলেও তারা ফাঁদে পা দেয়নি বলেও জানান বিরোধী দলীয় নেতা জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করছে বলে অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন যে 16টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়নি, সেগুলো অধিকতর যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে। এসব অধ্যাদেশ নিয়ে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা ও সদিচ্ছা রয়েছে। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন হাসান জাভেদ। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে কোনগুলি আইনে পরিণত করা হয়েছে আর কয়েকটি কেন করা যায়নি তাই স্পষ্ট করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিরোধী দল সংসদের বাইরে গিয়ে অধ্যাদেশ নিয়ে সাংবাদিকদের ভুল ব্যাখ্যা দিয়েছেন। গুম অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, এগুলো স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করব, করে এটাকে আরো এনরিচ করে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে চাই। এখন এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কথা বলেছি, কিন্তু বিরোধী দলের সদস্যরা এই জিনিসগুলোকে রাজনীতিকীকরণ করেছেন। আমরা যেটা করতে চাই না, আমরা কোনো কারণ দেখিনি শেষের দিনে ওয়াকআউট করার। সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় ১২২টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেখান থেকে মাত্র ৫৪টি আইনে পরিণত হয়। আর অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বর্তমান সরকার ১১৭টিকে আইনে রূপ দিয়েছে। বাকি ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই করে প্রয়োজন মাফিক ব্যবস্থা নেওয়ার জন্য রাখা হয়েছে। কিছু মহল এসব অধ্যাদেশ বাদ দিয়েছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মনে করেন তিনি। মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন এবং সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, এই ৩টা আইনেরই সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। আগের সরকার কোনো বিল আকারে এনে এই কথা বলেনি যে অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন। আমরা বিল আকারে এনে অধিকতর যাচাই বাছাই এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এটা আবার আনবো, এই কমিটমেন্ট দিয়েছি। আইনমন্ত্রী বলেন, বিএনপি তার নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এই আইনগুলোকে আরও বেশি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং যুগোপযোগী করতে চায়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ দেশের 4 সিটি কর্পোরেশনে হাম রুবেলা টিকাদান শুরু হয়েছে আজ। পূর্বে হামের ডোজ নিলেও নতুন করে নেওয়া যাবে হামের টিকা। কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শহরগুলোতে হামের প্রাদুর্ভাব বেশি হয়, টিকা নিশ্চিতের মাধ্যমে কমে আসবে প্রাদুর্ভাব। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সবশেষ 24 ঘন্টায় 10 শিশুর মৃত্যু হয়েছে। জুবাইর প্রধানের রিপোর্ট। 23 মাস বয়সী ছোট্ট শিশু শাহারুজ সানা। দিনের আলো ফুটতেই মা নাসরিন আক্তার তার কন্যা শিশুটিকে নিয়ে আসলেন ঢাকা দক্ষিণের নগর ভবনে। শিশুদের মাঝে ছড়ানো হামের প্রাদুর্ভাবে আতঙ্কিত মা কন্যা সানাকে নিয়ে অংশ নিলেন টিকাদান কর্মসূচিতে। প্রতিদিনই এটা আক্রান্ত এবং মৃত্যুর হার বাড়ছিল, তো অবশ্যই শিশুকে নিয়ে বাবা মা হিসেবে, অভিভাবক হিসেবে আমরা অনেক বেশি শঙ্কায় ছিলাম। টিকা দিয়েছে, অবশ্যই কিছুটা হলেও স্বস্তি পেয়েছি, যে মনে হচ্ছে যে কিছুটা হলেও আমার বাচ্চা হয়তো সুরক্ষা পাবে। নাসরিন আক্তারের মতো অনেকে সন্তানদের নিয়ে এসেছেন টিকা নিতে। হাম নিয়ে আতঙ্কিত থাকলেও টিকা নিয়ে স্বস্তি প্রকাশ করছেন অনেকে। এখন টিকা দিলাম, এখন মানে মনে করি যে না, ওরা তো সেফটি আছে, সেফ আছে। এখন আরও সবাইকে বলবো যে সবাই জানি ভ্যাকসিনটা দিয়ে নেয়। আমার বাচ্চা যদিও ভ্যাকসিনেটেড, সম্পূর্ণটা কমপ্লিট করা, টোটালি যত ইপিএ শিডিউলের ভ্যাকসিন আছে এ পর্যন্ত কমপ্লিট করা, তারপরও আমরা এই ভ্যাকসিনটা দিচ্ছি। এর আগে ঢাকা দক্ষিণের নগর ভবনে ঢাকাসহ 4 সিটি কর্পোরেশনের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, সিটি কর্পোরেশনগুলোতে হামের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। টিকা নিশ্চিত করার মাধ্যমে হাম থেকে মুক্তি মিলবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমি অনুরোধ করব যাতে আমাদের এই 6 months to 5 years গ্রুপের বাচ্চারা, ইচ অ্যান্ড এভরি বেবি যেন আমাদের টিকাদান কর্মসূচির আওতায় আসে। আপনারা সেইভাবে অলিতে গলিতে জনগণের মধ্যে এই কর্মসূচিটাকে জনপ্রিয় করবেন, যাতে সবাই টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করে। এছাড়া রাজধানীর হাসপাতালগুলোতে ঘুরে দেখা যায়, এখনও হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন অনেক শিশু। তবে ভর্তির সাথে সাথে আগের তুলনায় কিছুটা বাড়ছে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও। হাম প্রতিরোধে টিকাই সবচেয়ে কার্যকর উপায়, তাই 5 বছরের নিচে সকল শিশুদের টিকা নিশ্চিতের পরামর্শ চিকিৎসকদের। যাদের টিকা নেওয়া হয়নি 6 মাস থেকে 59 মাস বয়স পর্যন্ত বাচ্চাদেরকে টিকা নেওয়া, যারা এখনও মিস করেছে আগে টিকা, তারা তো অবশ্যই টিকা নেবেন। এমনকি যারা নাকি আগেও টিকা 1 ডোজ বা 2 ডোজ নিয়েছেন, তারাও নতুন করে টিকা নিয়ে নেবেন। এছাড়া ঢাকার বাইরে বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনেও শুরু হয়েছে হামের টিকাদান কার্যক্রম, যা চলবে 9 মে পর্যন্ত। জুবাইর প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আজও মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। এখন পর্যন্ত প্রায় 1100 জনের মতো নারী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মনোনয়নের ক্ষেত্রে বিগত দিনের আন্দোলন, সংগ্রামে সম্পৃক্ততা ও দক্ষ নেতৃত্বই বেছে নেবে দল। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সংরক্ষিত আসনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিনে রোববার সকাল থেকেই
নয়াপল্টনে দলীয় কার্যালয়ের ভেতরে বাইরে ছিল নেতাকর্মীদের পদচারণা। দেশের দূর দূরান্ত থেকে এসেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা। দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে সারাদিনই ছিল উৎসবের আমেজ। বিগত প্রায় ১.৫ যুগের গ্রেফতার, নির্যাতন, নিপীড়ন ও আন্দোলনে ভূমিকা রেখেছেন এমন নেতাকে বিবেচনা করবে দল, আশা মনোনয়ন প্রত্যাশীদের। দল যদি যোগ্য না মনে করেন তাহলে তো সেখানে আমাদের আর বলার কিছু থাকে না, তারপরে দলেরই থাকবো। আমি একজন নারী নেত্রী হয়ে কিন্তু তখন আমি রাজপথে ছিলাম, সে কারণে আমি মনে করি দল যদি আমাকে মনোনীত করে তবে আমি দলের হয়ে দেশের জন্য কাজ করতে চাই। সংরক্ষিত আসনে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় ৩১ দফা, এটা আমরা বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করব। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের অগ্রাধিকারের পাশাপাশি রাজনীতির মাঠের ত্যাগকেও বিবেচনা করবে দল। সংগ্রামে, আন্দোলনে তার ভূমিকা, তার ত্যাগ, তার শিক্ষাগত যোগ্যতা, গুণী মহিলা এক কথায় যারা আমি বলবো আমাদের দলের, তাদেরকে বাছাই করার ক্ষেত্রে দল নিঃসন্দেহে তাদের সুচিন্তিত মতামত দিয়েই তারা বাছাই করবেন। নয়াপল্টনে কণ্ঠশিল্পী কনক চাপার সাথে দুর্ব্যবহার করার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। যে এই ধরনের ঘটনার সাথে জড়িত নিশ্চয়ই তার হবে, তার সাংগঠনিক ব্যবস্থা হবে তার বিরুদ্ধে। এই নির্বাচনে সংরক্ষিত মোট 50টির মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে 36টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট 13টি, আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে দেওয়া হবে 1টি আসন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী শুক্রবার হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন রাতে হজ যাত্রীদের নিয়ে ঢাকা ছাড়বে প্রথম ফ্লাইট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ এসব তথ্য জানান। আগামী 2-1 দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হাজি ক্যাম্প পরিদর্শনে যাবেন বলেও জানান ধর্মমন্ত্রী। তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইটের শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় হবে না। এবছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। ফ্লাইট 17 তারিখে রাত্রে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। হাজিদের উপরে কোনো অবিচার সহ্য করা হবে না। সুন্দর এবং ভালোভাবে হজ পালন করতে পারে হাজিরা, সেই বিষয়ে উনি অনেক নির্দেশনা দিয়েছেন। হাজি ক্যাম্পের অবস্থা দেখার জন্য উনি নিজেই যাবেন। হাজিরা আল্লাহর মেহমান, ইনশাআল্লাহ আল্লাহ সব ব্যবস্থা করবে, কোনো জটিলতা হবে না, ইনশাআল্লাহ বলে আছে।